ঘটনায় চলে যাই। ইমেলটা শুরুতেই লেখা আছে, নাম প্রকাশ করবেন না। শ্রদ্ধেয় রাসেল ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। এখনো আমি ও আমার মেয়ে রাতে আমার স্ত্রীর বকুনির ভয়ে চুপি চুপি ছাদে উঠে ভূতের মতো এই ভূত এফএম শুনে থাকি। যাক সেসব কথা। প্রায় 2 বছর যাবত লেখার চেষ্টা করেও লিখতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি উত্তরবঙ্গের একটি মফস্বল শহরে থাকি। আমার সম্পূর্ণ নিজের সাথে ঘটা এক অদ্ভুত ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে পুরো শোনাবেন, আর না শোনালে কোনো আপত্তি নেই, কিন্তু সত্যটা গোপন থেকে যাবে। প্রথমে আমি আমার সম্বন্ধে একটু ধারণা দেই। আমি বরাবরই একজন ডান পিটে টাইপের মানুষ। ভয় বলতে কিছুই নেই। বলতে গেলে বুদ্ধি বয়সের পর থেকেই ভূত প্রেত জিন এগুলো অর্থাৎ প্যারানর্মাল জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি ছিল। এছাড়া মাদ্রাসা ও জেনারেল লাইনেও পড়াশোনা করেছি বেশ কিছু। বর্তমানে পেশায় আমি একজন শিক্ষক। ঘটনাটি ঘটার পর থেকে আমি অন্যরকম ভাবে নিজেকে পাল্টে ফেলেছি। ঘটনা ঘটে 1996 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তখন আমি কলেজে পড়ুয়া ছাত্র। কোনো কিছুতেই ভয়ের বালাই বলতে কিছুই ছিল না। মনে যা আসতো তাই করতাম। রাতে প্রায় 2টা-3টার আগে বাসায় ফিরতাম না। আবার হুটহাট করে বাড়িতে না বলে 4-5 দিনের জন্য উধাও হয়ে যেতাম। এই জন্য বাবা মা প্রায় আমাকে বকাঝকা করতো, বুঝাতো, কিন্তু কে কার কথা শোনে। একদিন আমার এক বন্ধু কলকাতা থেকে একটি খুবই পুরাতন বই নিয়ে আসে। বলে রাখি, বইটি একটি পুরাতন পুকুর খননের সময় মাটির ভেতর একটি হাঁড়ির মধ্যে থেকে সংগ্রহ করা হয়েছিল। বইটি এতই পুরাতন ছিল যে কোনো পৃষ্ঠা খুলে পড়ার মতো অবস্থা ছিল না। বইটি লেখা ছিল কিছু বাংলা আর কিছু সংস্কৃত ভাষায়। সেই বইটা ছিল ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের ওপর। খুব চেষ্টা করে সুই আর ব্লেডের সাহায্যে বইয়ের পৃষ্ঠা উল্টে আমি একটি বিষয় পেয়েছিলাম। সেটা ছিল অদৃশ্য হবার উপায়। যে কথা সেই কাজ। শুরু হয়ে গেল আমার গবেষণা। আমাদের এই কাজ করার জন্য বিভিন্ন রকমের ভয়ঙ্কর জিনিসের দরকার পড়েছিল। সবগুলো সংগ্রহ করেও শেষের মূল জিনিসটি সংগ্রহ করতে আমরা ব্যর্থ হই। এখানে 2টি জিনিসের নাম উল্লেখ না করলেই নয়, যেমন লক্ষ্মী পেঁচার নখ, চোখ, কালী মাথার সিঁদুর, কালীর মাথার সিঁদুর, 3 রাস্তার মাটি, জেলখানার ফাঁসির মঞ্চের মাটি, রাংতা কাগজ, পুরাতন কবরের কিছু হাড়, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শ্মশান থেকে আত্মহত্যা করা লাশের চুল। এই একটি জিনিস সংগ্রহের জন্য আমরা 2 বছর অপেক্ষা করেছি। এই আত্মহত্যার 2-3 দিন পর ছিল অমাবস্যা। আমরা রাতের তিথি অনুযায়ী সব ঠিকঠাক করে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাড়ি থেকে শ্মশানটি ছিল 8-10 কিলোমিটার দূরে একটি নদীর কিনারায়। আমরা আমাদের সাথে লোহা, রসুন, তেল, কোদাল, হাসুয়া ও ধারালো চাকু, টর্চ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দিনের বেলায় শ্মশান থেকে বেশ কিছু দূরে মাটিতে পুঁতে রেখে আসি। শ্মশানের জায়গাটি ছিল তার একটা বর্ণনা দিই, একটি হিন্দু গ্রামের পাশে ঘন কালো বাঁশ ছাড় 1-2 কিলোমিটার জুড়ে বিস্তৃত। তারপর নদীর পাড় ঘেঁষা শ্মশান। এত জঙ্গল যে দিনের বেলায় শেয়াল বেঁচে ঘোরাঘুরি করতো এই জঙ্গলে। রাত আনুমানিক 9টা-10টায় আমরা বেরিয়ে পড়ি শ্মশানের উদ্দেশ্যে। যতই সাহসী হই না কেন, তারপরেও একটা অজানা ভয় মনের মধ্যে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছিল। আমিও আমার বন্ধু দুজনে গায়ের সব কাপড় চোপড় খুলে এক ধরনের বিশ্রী গন্ধের তেল মেখে রওনা দেই নির্দিষ্ট জায়গায়। এখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম যে হিন্দুরা সাধারণত লাশ পুড়িয়ে ফেলে, কিন্তু এদের মাঝে এমন কিছু কিছু কাস্টের লোকজন আছেন যারা মৃত ব্যক্তিকে হাঁটু ভেঙে আসনের মতো করে মাটিতে পুঁতে রাখে। আমাদের টার্গেট সেই রকম লাশের ওপরেই। তারপর আমার বন্ধু, বয়সে সে আমার চেয়ে 4-5 বছরের বড় হবে, সেই গর্ত খুঁড়ে লাশের মাথার চুল কাটবে। আমি বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকবো, আচমকা কোনো বিপদে পড়লে যেন তাকে সাহায্য করতে পারি। এই কাজটি করতে আমাদের দুমুখী বিপদের আশঙ্কা ছিল। একে তো হিন্দু পাড়ার লোকজন জানলে পিটিয়ে মেরে ফেলবে, আর একদিকে প্যারানর্মাল বিষয়, সাংঘাতিক মানসিক চাপ নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম। একে তো কালো রাত, তার উপর জঙ্গলের ভেতরে এত খুটখুটে অন্ধকার যে চোখের সামনে নিজের হাত কাছে আনলেও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। কাজটি করতে আমাদের সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, এর বেশি না। ফিরোজ কোদাল, হাসুয়া আর শাবল নিয়ে সামনে এগুলো, আর আমি ওর থেকে 15-20 হাত দূরে দাঁড়িয়ে আছি। ঠিক মধ্যরাত 1টার পর নির্দিষ্ট তিথি অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, এরকম ছিল বইটিতে লেখা।
আর আমরা রাত আনুমানিক 10টা কি 10:30 বা 11টায় শ্মশানে হাজির হয়েছি। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ভারী হয়ে গিয়েছিল, তাই একটু বসার চিন্তা মাথায় আসতে বসতে শুরু করলাম, কিন্তু বসে পড়ে কোনো শান্তি নেই। বড় বড় মশা পিঁপড়া যেন গা বেয়ে কিলকিল করে উঠে আসছে। আর দাঁড়িয়ে গেলাম, বসলাম, এইরকম বেশ কয়েকবার করার পর দাঁড়িয়েই থাকলাম। আমাদের একে অপরের সংকেত ছিল লোহার সাথে বাড়ি দিয়ে টুঙ্কো আওয়াজ দুইটা। কোনো কথা বলা যাবে না। আমি ফিরোজের অবস্থা জানার পর পর দুবার শব্দ করেও কোনো রিপ্লাই পেলাম না। তখন আমার মনে একটা সন্দেহ ও উত্তেজনা অনুভব করলাম। কি ব্যাপার, ফিরোজের রিপ্লাই নাই কেন? আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম, যেখানে ফিরোজের কাজ করার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে ফিরোজকে পেলাম না। হ্যাঁ, কিন্তু শীত শীত আবহাওয়া, তারপরে খালি গায়ে থাকা সত্ত্বেও আমি ঘামে ভিজে একাকার হয়ে গেছি টেনশনে। আমি আরো ভালো করে আশেপাশে ফিরোজের অবস্থান কোথায় জানার চেষ্টা করলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না, শুধু কান আর নাক, এর ওপরে নির্ভর করে গুটি গুটি পায়ে এগোতে হচ্ছে। আস্তে আস্তে লোহার শব্দ করছি ওর অবস্থান নিশ্চিত করার জন্য। হঠাৎ শুনতে পেলাম আমার পেছন থেকে লোহার বাড়ি দেওয়ার কোনো একটা শব্দ হলো। আমি তাড়াতাড়ি পেছনের দিকে 10-15 কদম যাওয়ার পর বুঝতে পারলাম যে শব্দটা পিছনে নয়, এবার ডান দিক থেকে আসছে। এইভাবে আমি বেশ কবার ডানে বামে পিছনে সব দিকে শব্দের উৎস অনুযায়ী খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ শব্দ নেই। আমি বারংবার চেষ্টা করেই শব্দের কোনো রিপ্লাই পাচ্ছি না। ও কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথার ওপর শব্দ মনে হলো। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম এই শব্দ ফিরোজের নয়। এতক্ষণ যত শব্দ হয়েছে সব প্যারানরমাল। আমি আমার অবস্থান সম্পর্কে বুঝতে পারলাম যে আমি নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু ফিরোজের কোনো রিপ্লাই নেই। বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে, তা আমার কান পর্যন্ত আসছে। এদিকে আকাশের অবস্থা ভালো নয়, ঘন কালো মেঘে মাঝে মধ্যে হালকা হালকা বিজলির আলো দেখা যাচ্ছে, আর সেই সাথে গুড়গুড় শব্দ। আমি হন্ত দন্ত হয়ে ফিরোজের খোঁজ করতে লাগলাম। হঠাৎ আমার বাম পাশের মাটিতে কোদাল চালানোর শব্দ কানে আসতেই বুকের মাঝে কিছুটা সাহস ফিরে পেলাম। শব্দের উদ্দেশ্য করে আমি সেদিকে হাঁটা শুরু করলাম। যাক, অবশেষে ফিরোজের দেখা মিলল। হালকা বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করলো, আর সেই সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের হালকা আলোয় ফিরোজকে দেখা যাচ্ছে সে মাটি কাটতে কাটতে কোমর অবধি খুঁড়ে ফেলেছে। হঠাৎ বাতাসের চাপ শোঁ শোঁ করে বাড়তে লাগলো, আর সেই সাথে বৃষ্টি আর প্রবল ভাবে পড়তে লাগলো। এই বৃষ্টি যে ফিরোজের গর্ত করা জায়গাটায় পানি ঢুকে পড়েছে প্রায় তার সমান। আমি দ্রুত কাজ করার জন্য লোহায় শব্দ করলাম, কিন্তু ফিরোজের কোনো ফিরতি শব্দ আমার কানে আসছে না। হঠাৎ এক অদ্ভুত শব্দ পেলাম, যেমন মাটিতে আছড়ে পড়লে যেমন শব্দ হয়, সেই সাথে ধস্তাধস্তি শব্দও কানে আসছে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে আমাদের সাথে। মনে যত দোয়া দুরুদ আছে সব পড়তে শুরু করলাম, কিন্তু কাজ তো হবে না, কারণ আমরা যে গায়ে বিশ্রী রকমের তেলটা ব্যবহার করেছি তা ছিল নাপাকি দ্বারা তৈরিকৃত তেল। তারপরে আমাদের গায়ে কোনো পোশাক নেই। তারপরে আল্লাহর উপর ভরসা নিয়ে আমি ফিরোজের দিকে রীতিমতো দৌড়ে গেলাম। বিজলির হালকা আলোয় যা দেখা যাচ্ছে তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফিরোজ ওই কাদা পানির মধ্যে গর্তের মধ্য থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কি যেন ওকে বারবার গর্তের মাঝখানে টেনে নিয়ে যাচ্ছে, এবং ওর শরীরের মুখের মাথার বিভিন্ন জায়গায় কাদায় একাকার হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কিছুক্ষণ কারেন্টের শক খেলে মানুষ যেমন হয় ঠিক তেমনি হয়ে দাঁড়িয়ে আছি আর নড়তে পারছি না। মনে হয় আমার শরীরে কোনো শক্তি নেই, মুখ দিয়ে আওয়াজ করার শক্তিও পাচ্ছি না। এদিকে ফিরোজের পায়ের ওপর মাথার নিচের দিকে গর্তের মধ্যে অসম্ভব দাপাদাপি চলছে। হঠাৎ নিজের অজান্তে আমিও গর্তের মধ্যে লাফ দিলাম। লাফ দিয়ে ফিরোজের মাথা উপরের দিকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। সাথে সাথে ফিরোজ মাথা তুলে কাশতে লাগলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ফিরোজের মুখমণ্ডল কাদায় লেপ্টে আছে। আমি হাত দিয়ে তার মুখ পরিষ্কার করতেই হাতে চুলের স্পর্শ অনুভব করলাম। আমি পিচ্ছিল গর্ত থেকে লাফ দিয়ে উঠে ফিরোজের দিকে হাত বাড়িয়ে দিলাম তাকে তোলার জন্য। ফিরোজও হাত দিল, কিন্তু উঠতে পারছিল না। গর্তের মুখে দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে তাকে তোলার বহু চেষ্টা করতে লাগলাম, কিছুতেই পারলাম না। শেষে ফিরোজের মুখের ভেতরে চুল এক টানে ফেলে দিলাম, আর সাথে সাথে ফিরোজকে ওপরে টেনে তুললাম। তোলার পর দুজনেই দুদিক বেদিক হয়ে অন্ধকারে ছুটতে লাগলাম। কেউ কারো হাত ছাড়ছি না। কতক্ষণ এভাবে দৌড়েছি বলতে পারবো না। দুজনেই হুড়মুড় করে কোথায় যেন পড়ে গেলাম, বুঝতে পারলাম না। শুধু এটুকু মনে আছে যে কোনো পুকুর বা নদীতে পড়েছি। তারপর ওখান থেকে উঠে যেখানে কাপড় চোপড় খুলে রেখেছিলাম সেখানে গিয়ে পরনের লুঙ্গি কোনো রকমে পড়তে পেরেছিলাম। কিভাবে মনে নেই, এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে
ওখানে মাটির উপরে শুয়েছিলাম আর মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। এভাবে 10-15 মিনিট পর কিছুটা স্বাভাবিক হলে ফিরোজের দিকে নজর দেই। সে অজ্ঞান হয়ে মাটি পড়ে আছে। কাপড় পরিবর্তন করে মাথা মুছে দিয়ে অনেক চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছিলাম না। হঠাৎ বুদ্ধি এলো, ঘাসের কচি ডগা দিয়ে ওর কানে দিতেই চোখে মুখে এক আতঙ্ক নিয়ে ও লাফিয়ে উঠে বসে। তারপর সকালের দিকে দুজনে যে তার বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে এসে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ি প্রচন্ড জ্বর নিয়ে। প্রায় 15-16 দিন টাইফয়েড জ্বরে ভুগলাম। এই হলো আমার ঘটনা। অনেক বেশি বড় হয়ে গেল, ছোট করতে চেয়েও পারলাম না। এরকম সত্য ঘটনা আরো আছে, পরবর্তীতে সময় পেলে পাঠাবো। সেদিন ওই শ্মশানে ফিরোজের সাথে কি ঘটেছিল তা পরবর্তীতে শেয়ার করব। তো এই ঘটনাটির যেটা ঘটেছে সেটার অর্ধেকটা আমরা জানতে পারলাম, বাকি অর্ধেকটা উনি যখন পাঠাবেন তখন আমরা জানতে পারবো। এবং উনি বলেছেন এটা একটা সত্যি ঘটনা। সবচেয়ে বড় ব্যাপার যে ফিরোজ কোনোভাবেই যখন উঠতে পারছিল না সেই কবর থেকে, সেখানে তার কারণ সে তখন ওই চুলটা তার সঙ্গে ছিল। যেই মুহূর্তে চুলটা ফেলে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে ফিরোজ ওখান থেকে উঠতে পারে। এবং এই একটি জিনিস সংগ্রহ করতে না পারার কারণে আসলেই অদৃশ্য হওয়া যায় কিনা ব্ল্যাক ম্যাজিক করে, সেটা তাদের কাছে অজানাই থেকে গেল। এরকম রহস্যময় বিভিন্ন ঘটনা আমি জানি আপনার কাছেও আছে, সেই ঘটনা পাঠিয়ে দিন। আমাদের সাথে এখানে আরো একটা ইমেল রয়েছে, যে ইমেলটি লিখেছেন আমাদের একজন, তার মতো করেই পড়ছি, জানি না কেমন লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি 17 আগস্ট 2018 এপিসোডে আমার পাঠানো ঘটনাটি পড়ার জন্য। অফিসে কাজে ব্যস্ত থাকার জন্য আপনাকে একটা ধন্যবাদ জানানোর সময় পাইনি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেদিনের ঘটনার পর থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি পৃথিবীতে আমরা ছাড়াও এমন কিছু আছে যেটা আমাদের কাছে অবিশ্বাস্য হলেও সত্য। আজ যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব, এই ঘটনাটি 8 বছর আগে। আমি নিজেও বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করি যে ওই সময় অর্থাৎ 2011 সালে যে ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল সেটি পৃথিবীর অন্যতম যুক্তিহীন, কষ্টকর এবং অবিশ্বাস্য একটা ঘটনা, যা মানতে কষ্ট হলেও সত্য। সাল 2011। তখন হালকা শীত পড়তে শুরু করেছে এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হতো। আমি কোন একটা এনজিওর একটি প্রকল্পে নড়াইল জেলায় একটা কালিয়া উপজেলার কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলাম। আমরা 4 জন কলিগ একসাথে থাকতাম। ওদের নাম বলতে চাচ্ছি না, তবে ওরা আপনার অনুষ্ঠান নিয়মিত শ্রোতা। গল্পটি আপনি পড়লে আশা করি সবাই শুনতে পারবেন। আমাদের কাজ ছিল হতদরিদ্র শিশুদের নিয়ে, সেই জন্য আমাদের থাকতে হতো কালিয়ার বিভিন্ন গ্রামে। আর তাই আমাদের কাছে বিনোদন বলতে ছিল একমাত্র মোবাইল ফোন আর শুক্রবার দিনে বিলে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরা ও রাত জেগে কার্ড খেলা। আমাদের থাকার জন্য তেমন বিশেষ কোনো ব্যবস্থা ছিল না, সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের ইউনিয়ন পরিষদে থাকার ব্যবস্থা করে দেন। ঘটনাটি যে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে, আমি সেই জায়গার নাম বলতে চাইছি না। আমরা 4 জন একসাথে বন্ধুর মতো থাকতাম এবং একজন অপরজনের সাথে তুই তোকারি একটা সম্পর্ক ছিল। ঘটনাটা ডিসেম্বর মাসের 24 তারিখ। পরের দিন অফিস বন্ধ, তাই অনেক রাত পর্যন্ত কার্ড খেলছি। এমন সময় আমার বাথরুমে যাবার প্রয়োজন হলো। বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে একই ডিজাইনের কারণে বাথরুম ছিল একদম কোণার দিকে। আমি বাথরুমে গেলাম, হঠাৎ মনে হলো পাশের বাথরুমে কি যেন কাশি দিচ্ছে। আমি ভাবলাম আমাদের মধ্যে কেউ এসেছে। আমি বাথরুম শেষ করে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লক করা। আমার প্রচন্ড মেজাজ গরম হলো। বাথরুমের মধ্য থেকেই আমি চেঁচাতে শুরু করলাম। কিছুক্ষণ পর কি যেন দরজা খুলে দিয়ে দৌড় মারল। আমি বাথরুম থেকে বেরিয়ে তার পিছু পিছু আসার চেষ্টা করলাম, কিন্তু বারান্দায় কেউ ছিল না। ইউনিয়ন পরিষদের দোতলায় কে আসবে? আর নিচে গেট লক করা থাকে, বাইরে কারো আসার কথা না। এটা আমার কলিগদের মধ্যে থেকে কেউ করেছে। আমি রুমে আসলে ওরা 3 জন আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দোস্ত তুই কি বাথরুমে ঘুমিয়ে পড়েছিলি? আমার মেজাজ গরম হলো এবং বললাম এ ধরনের কাজ যেন আর কোনোদিন না করা হয়। ওরা সবাই অবাক হয়ে গেল। সবাই বলল আমরা তো রুমেই ছিলাম, কিন্তু আমি কোনোভাবে বিশ্বাস করিনি। আমি নিশ্চিত ছিলাম ওরা আমাকে ভয় দেখানোর জন্যই একসাথে প্ল্যান করে কাজটি করেছে। এটি ছিল 2012 সালের জানুয়ারি মাস। সেদিন বাসায় সরিষা ইলিশ রান্না করেছিলাম। সন্ধ্যার দিকে 4 জন একসাথে ঘুরবো এবং ঘুরতে বের হলাম। রাত আনুমানিক 9টার দিকে বাসায় ফিরলাম। ফিরে হাত মুখ ধুয়ে ল্যাপটপে যে যার মতো ডেটা এন্ট্রির কাজ করে রাত আনুমানিক 11:30টার দিকে সবাই একসাথে খেতে বসলাম। আমাদের রুমে ছিল একটা ছোট টেবিল, তার ওপরে আমাদের খাবারের ঝাঁপি, থালা ইত্যাদি ঢেকে রাখতাম। গামলাতে ভাত ঠিকই ছিল, কিন্তু ইলিশ মাছের থালা উঁচু করতেই অবাক, থালায় 1 টুকরা মাছও নেই। মনে হলো থালা কেউ ধুয়ে রেখেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগলাম। ওরা বলল এখানে ভূত আছে, কিন্তু আমি বললাম নাটক করার দরকার নেই, খাওয়ার জিনিস খেয়েছো, অসুবিধা নেই। এ ধরনের কাজ আর কখনো করবে না। সেটাতে ভাত না খেয়েই সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে ছোটখাটো সমস্যা প্রায় সবার সাথে ঘটতে থাকে, যেটা বলতে গেলে
আপনার একদিনের এপিসোডে শেষ হয়ে যাবে। বাথরুমে গেলে বাইরে থেকে দরজায় নক করে কেউ দৌড়ে চলে যাওয়া, ছাদে কাপড় নেড়ে শুকাতে দিলে ক্লিপ দিয়ে আটকে রাখলেও তা উড়ে ছাদ থেকে নিচে পড়ে যাওয়া, মাছের তরকারি রান্না করে রাখলে খেয়ে ফেলা, সকালে ঘুম থেকে উঠে দেখতাম ময়লার বালতির ময়লা সমস্ত বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। এসব ঘটনা নিয়ে আমাদের বন্ধুদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। প্রায় 5 মাস কেটে যাওয়ার পর ঘটল সেই চরম ঘটনা, যেটা আমার কাছে আজও অবাক লাগে। আমাদের ফিন্যান্স অফিসারের একটা গার্লফ্রেন্ড ছিল, সে মাঝে মাঝে দেখা করতে আসতো। একদিন বিকেল বেলা আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, তখন ওর গার্লফ্রেন্ড ওপরে উঠছে। আমাকে দেখে হেসে বলল, ভাইয়া কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, যাও, ও ওপরে ঘুমাচ্ছে। বলেই আমি সিগারেট খাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটু দূরে মেইন রাস্তার পাশে, যেটা কালিয়া উপজেলা থেকে চাপাইল ঘাট পর্যন্ত বাস চলাচল করে, সেখানে গেলাম। সিগারেট টানার এক পর্যায়ে আমার পাশে কালিয়া থেকে ছেড়ে আসা একটা বাস এসে দাঁড়ালো। হঠাৎ জানালার পাশে বসে থাকা একটা মেয়ের দিকে চোখ পড়তেই আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মেয়েটি আমাকে অবাক হয়ে বলল, ভাইয়া কেমন আছেন? আমার কলিগের কথা জিজ্ঞেস করলো, ও কোথায়? আমি বললাম, তুমি এখানে কি করে এলে? ও বলল, কালিয়া গিয়েছিলাম, এখন বাড়িতে যাচ্ছি, শুক্রবার আপনাদের ওখানে আসবো। মুহূর্তে আমার মাথায় কলিগদের বলা ভূতের কথা আসতে লাগলো। আমি এক দৌড়ে রুমে চলে আসলাম। এসে দেখি ও রুমে ঘুমাচ্ছে। আমি আসতেই ও ঘুম থেকে উঠে বসলো। আমাকে বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, রুমে কেউ এসেছিল? বললো, হ্যাঁ, সালমা এসেছিল। কেন, কি হয়েছে? আমি কথা হারিয়ে ফেলি, আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে থাকে। আমি বললাম, না কিছু না, এমনি। ভূতের প্রতি আমার কোনোদিনই বিশ্বাস ছিল না বলেই বিষয়টিকে আমি পাত্তা দেইনি। এর পরের দিন ছিল শুক্রবার, ফেব্রুয়ারি মাস। আমি আর আমার ফিল্ড অফিসার সন্ধ্যার দিকে যোগানিয়া বাজারে গিয়েছিলাম বাজার করতে। ভ্যানে করে ফেরার পথে নড়াগাতি কলেজের কাছে আসতেই আর একজন লোক ভ্যানে উঠে আমার বন্ধুর পাশে বসলো। লোকে নড়াগাতি থানার সামনে এসে নামার সময় আমার বন্ধুকে বলল, মরবি, খুব বিপদ, মরবি, খুব বিপদ, মরবি। আমার বন্ধু ভয় পেলেও আমি বললাম, নেশাখোর নাকি? পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতে ধরিয়ে দিতে গেলে রাগের সাথে বলল, আমি ভিক্ষুক নই, বলেই চলে গেল। বাকি পথ আসার সময় আমার বন্ধু বলল, দোস্ত, কোন একটা সমস্যা আছে, আমাদের মনে হয় বড় ধরনের কোনো বিপদ আসতে পারে। আমি বললাম, বাদ দে তো, একটা নেশাখোর। বাজারে নিয়ে বাসায় পৌঁছানো মাত্রই ওপর থেকে চিৎকারের আওয়াজ কানে এলো। এক দৌড়ে আমরা তালা খুলে ওপরে উঠলাম। গিয়ে দেখি ওরা দুজন ঘেমে একাকার আর হাঁপাচ্ছে। আমাদের দেখে বলল, আজই এখান থেকে চলে যাব, এখানে আর এক মুহূর্ত না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে শুনি। ওরা বলল, কেন, এখানে কোনো একটা ভূত আছে, তারা চায় না আমরা এখানে থাকি। আমি বিষয়টিকে হেসে উড়িয়ে দিই। এর পর দিন আমাদের মধ্যে থেকে একজন বাথরুমে যায়। সেদিন রুমে সে আর আমি ছাড়া কেউ ছিল না। দুপুরবেলা হঠাৎ বাথরুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি বাথরুমের মধ্যে থেকে বলছে, এই দরজা খোল, এই দরজা খোল, আজ কিন্তু একটা হ্যাস্ত ন্যাস্ত করে ফেলবো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো নেই, ছিটকিনি খোলা। আমি দরজার পাশে আসতেই রুম থেকে বেরিয়ে এলো, এসে আমাকে গালাগাল করলো, বলো, তুই দরজা লাগিয়ে রেখেছিলি কেন, আর বাথরুমের লাইট নিভিয়ে দিয়েছিস কেন? আমি বললাম, নাটক করো না, দরজা খোলা ছিল আর বাথরুমের লাইট জ্বলছে, তাকিয়ে দেখো। ও আর কোনো কথা বললো না। সবাই যখন রুমে আসলো তখন আমি সিদ্ধান্ত নিলাম একসাথে আর থাকবো না। আমি ওদের সাথে ঝগড়া করে ওখান থেকে চলে আসলাম। আমি ভেবেছিলাম যেহেতু আমি ওদের কোঅর্ডিনেটর, তাই ওরা চায় না আমি ওদের বাসাতে থাকি, থাকলে ওদের কাজের সমস্যা হয়, সর্বক্ষণ মনিটরিং এর মধ্যে থাকতে হয়, তাই আমি ওদের ছেড়ে চলে আসলাম। চলে আসার 4-5 দিন পর ওরা সেখান থেকে চলে আসে। এরপর কি ঘটেছিল আর ওদের কাছে শুনতে চাইনি। চলতি বছর আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আপনি 17 আগস্ট এপিসোডে শুরুতেই পড়েছিলেন। এরপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি যে ভূত হোক আর অন্য কোনো শক্তি যাই হোক না কেন, এই পৃথিবীতে কিছু একটা আছে। এখন আমি আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় বিশ্বাস করতে শুরু করেছি। আমি এখন যুক্তি মেলাতে পারি যে সেদিন ওরা কেউ বাইরে থেকে রুমের দরজা আটকে দিয়ে যায়নি, কারণ দরজা খোলার প্রায় 50 ফুট লম্বা একটা বারান্দা 5 সেকেন্ডের মধ্যে দৌড়ে পার হওয়া সম্ভব ছিল না। আমরা 4 জন একসাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম, একসাথে ফিরেছিলাম। তাহলে মাছটাকে খেয়েছিল বিড়াল, কিন্তু বিড়াল খেলে ঢুকলো কোন জায়গা থেকে, আর থালা এমন সুন্দর করে পরিষ্কার করে রাখলো কিভাবে, কিংবা মাছের কাঁটা কোথায় গেল? যে মেয়েকে রুমে ঢুকতে দেখে গেলাম 2 মিনিট পর চলন্ত বাসে তাকে আবার কিভাবে দেখলাম? কোনো মানুষের পক্ষে একই সাথে 2টা জায়গায় থাকা কিভাবে সম্ভব? ওই দিনের ঘটনাগুলো মনে পড়লে আমার এখন খুব মন খারাপ লাগে। সত্যি
আমি ভুল বুঝে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সরি দোস্ত। ভূত এফএমের মাধ্যমে তোদের স্পেশাল মাটন বিরিয়ানি খাওয়ার দাওয়াত রইল, আর সেই সাথে আপনাদেরও দাওয়াত রইল। আপনি খুলনায় আসলে অবশ্যই জানাবেন। এরপরে তিনি তার বিভিন্ন কথা লিখে তারপর তার কাহিনীটি শেষ করছেন। কাহিনীটি আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে বলে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে ইমেইল, এবং সেই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহ মোহাম্মদ রায়হান, সিলেটের মৌলভীবাজার থেকে। আর দেরি না করে ঘটনায় চলে যাই। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটি শেয়ার করব তা আমার এক দুঃসম্পর্কের নানুর মুখ থেকে শোনা একদম সত্যি ঘটনা। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এই ঘটনাটি হয় অনেকবার পড়েছি, না হয় গতবারও পড়েছি, আমি ঠিক মনে করতে পারছি না। বাট এই ঘটনাটি খুবই অদ্ভুত। ঘটনার সাল ঠিক মনে নেই, লিখেছেন তিনি। ঘটনাস্থল আমার খুব পরিচিত একটা জায়গা, শেরপুরের কোনো এক স্থানীয় জায়গা। তখনকার দিনে বাচ্চা প্রসবের সময় এত আধুনিক কোনো হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার এগুলো ছিল না, মানে এগুলোর অভাব ছিল আর কি, এবং এগুলোর উপরে আস্থা ছিল কম তখনকার মানুষের। তখনকার দিনে এক ধরনের গাইনি ছিলেন যারা বাচ্চা প্রসব করার সময় ডাক্তারের ভূমিকা পালন করতেন। এমনি একজন ছিল নানুদের এলাকায়। একদিন গভীর রাতে গাইনি মহিলা ফিরছিলেন কাজ শেষ করে। হঠাৎ রাস্তায় একদল লোক ওনার গতিরোধ করে দাঁড়ায়। গাড়িটার হাতে ছিল একটা হ্যারিকেন। উনি দেখলেন কালো জামা এবং কুচকুচে কালো। লোকটা গায়ে শুধুমাত্র লুঙ্গি পরে আছে, এবং গাইনি ভাবলেন বুঝি ডোম বা ম্যাথর বা সুইপার হবে লোকটা। গাইনি বললেন, তার ভাষায় বললেন যে কি কাজ, এটা তার ভাষায় বলেন যে কেয়া কাম হয়। গাইনি ছিলেন বিহারের মহিলা। লোকটা বলল, মা আমি আপনার ভাষা বুঝি না, তবে এটুকুই বলতে পারবো যে আমার বউয়ের বাচ্চা প্রসবের খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু করে দিলে খুবই উপকার হবে। গাইনি ছিলেন ক্লান্ত, কিন্তু লোকটার কথা শুনে মায়া লেগে গেল। বলেন, কোথায় তোমার ঘর? লোকটা বুঝতে পারে না। পরে নানি ইশারায় জিজ্ঞেস করেন যে তোমার ঘরটা কোথায়? উনি বলেন একটু দূর আছে। পরে শুরু হয় তাদের যাত্রা। গাইনি খেয়াল করলেন তার হারিকেনের আলোটা লোকটা পছন্দ করছে না। বারবার বলছে, মাইজি বন্ধ করে দিন, আমি তো আপনাকে ধরে ধরে নিয়ে যাব। গাইনি মনে মনে ভাবলেন, ব্যাটা যদি ডাকাত বা ঠক টাইপের কিছু হয়। অবশ্য গাইনির সাথে তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু টাকা না পেয়ে যদি রেগে গিয়ে মেরে ফেলে, এসব ভাবতে ভাবতে উনি জায়গাটা খেয়াল করেন। আরে উনি দেখি একটা নর্দমা কিংবা তখনকার দিনের বড় একটা সুয়েজ খাল লাইন, সেইটার ভেতরে তাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। গাইনি দাঁড়িয়ে যান, বলে ওঠেন যে তুমি কে বলো, মানে তার ভাষায় বললেন যে তুই কন হ্যায়, এবং তিনি বললেন যে তোমার আমার সাথে কি কাজ, আমি তোর কি ক্ষতি করেছি? অনেকটা জোরে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করেন গাইনি। তখন লোকটা গাইনির পা জড়িয়ে ধরে বলে, মা আমি সব বলবো, কিন্তু আগে আমার বউকে বাঁচান। গাইনি বুঝে যান উনি কাদের পাল্লায় পড়েছেন। এবার আর বাসায় ফেরা হবে না। সারা জীবন শুনে এলেন ভূত পেতনির কথা, আছে কিনা তাদেরই একজনের পাল্লায় পড়ে তার আস্তানায় এসে পড়লেন। লোকটা একটা ঝুপড়িতে ঢুকে গেল আগে আগে। বেরিয়ে এসে গাইনিকে ডাকলো, মাইজি আসুন, ভেতরে ভয় নেই। লোকটা লুঙ্গি তার জায়গায় নেই, মনে হচ্ছে বড় কোনো বানর, সারা গা লোম ভর্তি। এ কি সেই লোক যে তাকে এতটা দূর নিয়ে এলো? আওয়াজ কিন্তু আগের মতোই। গাইনি ঝুপড়ির ভেতরে প্রবেশ করলেন, এবং সেটাই তার জীবনের শেষ। এতদিন ধরে শুনে আসছিলেন ভূত পেতনির কথা, আজকে মানুষ রূপে ধরে তাকে তুলে নিয়ে এলো। এটা কি জিনিস? পেতনি না, পেতনি তো মেয়ে ভূত হওয়ার কথা, এটা তো ছেলে। এদের কি বলে? আফসোস, নাম না জানা এক প্রাণীর কাছে মরতে হবে। তার কাছে হিসেব আছে যে এ পর্যন্ত 70টা বাচ্চার প্রসবের সাক্ষী তিনি, একটাও বাচ্চা মারা যায়নি তার হাতে। হায়, আজকেও তার প্রিয় পেশার কথা বলেই এখানে নিয়ে আসা হয়েছে তাকে। যাক, যা হওয়ার হবে। জীবনে 60 বছর পার করে ফেলেছেন, মরে গেলেও আফসোস নেই। কে জানে এদের হাতে মারা গেলে হয়তো আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। উনি ঝুপড়িতে প্রবেশ করলেন, এবং হারিকেনও নিভু নিভু। কি দেখেছিলেন শুনি বাংলায়? এমনিতে নর্দমার গন্ধে টেকা যাচ্ছিল না। ঝুপড়ির ভেতর যেন পচা মাছের গন্ধে বমি চলে আসছিল বারবার। এই ভেবে বমি করিনি, কারণ যদি রেগে যায় চিন্তা। এখন আর অন্ধকার আগের যে দ্বিগুণ হয়ে গেছে। আগুনের ভাটার মতো চোখ জল জল করছে, হামাগুড়ি দিয়ে হাঁটছে। কে বলবে একটু আগে এই লোকটাই তাকে হাতে পায়ে ধরে নিয়ে এলো। গাইনি দেখলেন ঝুপড়ির কোনো এক কোণে হুবহু যেটা তাকে নিয়ে এলো, ওইটাই যেন মেঝেতে পড়ে আছে। কিন্তু এটার বাচ্চা হচ্ছে, বাচ্চার মাথাটা শুধু বেরিয়ে আছে কোনোভাবে। উনি ওনার কাজ শুরু করে দিলেন। মহিলা ভূত তার সাথে কোনো কথা বলছে না। একেবারে সহজ কাজটা করতে আধ ঘন্টাও লাগলো না। এরা দেখতে যেমন, বাচ্চাটাও তেমন। কাজ হবার ফাঁকে কবে হারিকেন নিভে গেল জানেন না তিনি, কিন্তু কোনোভাবে ওনার আলোর অভাব হলো না। আশ্চর্যের ব্যাপার, গাইনাকে গন্ধটাও আর আসছে না। কাজ শেষ হওয়ার পরে দেখলেন বাইরে পরিষ্কার হওয়ার জন্য পানি, গামছা, এগুলো। সদ্য হওয়া বাচ্চার কান্না শুনেছেন। কেমন বিরান জায়গা, শুনলে যে কেউ হার্ট অ্যাটাক করবে নির্ঘাত। কিন্তু ওনার কাছে খারাপ লাগছে না, বাচ্চা তো বাচ্চাই। লোকটা
তার দিকে এগিয়ে আসছে দূর থেকে। কে জানে কই গিয়েছিলেন। হঠাৎ দূর থেকে অনেক আস্তে আস্তে আজানের আওয়াজ ভেসে এলো। উনি বসে বসে আজান শুনলেন। বাচ্চাটার কান্নাও থেমে গেল। ওই লোকটাও কোথায় যেন চলে গেল। যাই হোক, যাওয়ার আগে বাচ্চাটাকে দেখে আসা ভালো, সব ঠিকঠাক আছে কিনা। উনি ঝুপড়ির ভিতর গিয়ে ভোরের আলো দেখলেন। কোথায় বাচ্চা, কোথায় মা? ঝুপড়িময় কয়েকশো ছোট্ট মাছের মাথা ছড়ানো আছে। এদিকে কোনো প্রাণীর অস্তিত্বই তিনি খুঁজে পেলেন না। ডাইনি বুঝে গেলেন যা হওয়ার তাই হয়ে গেছে। এ সময় তাদের পাত্তা দেয়া লাগানো যাবে না। দিনের আলো ফুটতে আর বেশি বাকি নেই। দ্রুত এই জায়গা ছেড়ে বাসার পথে রওনা হতে হবে। উনি দ্রুত পা ফেলে বাসার পথে রওনা হলেন এবং ভাবলেন এসব কথা কাউকে বলতে গেলে সবাই তাকে পাগল ভাববে। নিজ এলাকায় উনি ফিরে এলেন। তিনি কাউকে এই ঘটনার কথা বলা থেকে বিরত থাকলেন মারা যাওয়ার 9 দিন আগে পর্যন্ত। মারা যাওয়ার আগে একবার তার নাতি, তার বন্ধু বান্ধবীরা তাই খুব বেশি ভূতের গল্প শোনানোর জন্য বিরক্ত করতে লাগলো। তাদের মধ্যে আমার নানুও ছিলেন। তখন তার বয়স ছিল 14 বছর। ডাইনি বিবি বাচ্চাদের বললেন কি যায় আসে, তাদেরকে বললেন। এই ভেবে উনি একদিন ঝড় তুফানের রাতের এই গল্পটা বলেন, যেটা আমরা শুনেছিলাম। এর পরের দিন থেকেই ওনার শরীর মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। উনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। কোনো খাওয়া মুখে তুলতে পারেননি মারা যাওয়ার আগ পর্যন্ত। শুধু মারা যাওয়ার আগে জমজমের পানি পান করেই তিনি মারা যান। মারা যাওয়ার সময় ওনার বয়স হয়েছিল 97 বছর। উনি বিহারের মেয়ে ছিলেন, লম্বায় ছিলেন 6 ফিট। তার ছেলে মেয়েরা তাকে বলতেন সারা জীবন তাদের মাকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন, কখনো কোনো প্রকার অসুস্থতায় পড়তে দেখেননি তাদের মাকে। মারা যাওয়ার আগ পর্যন্ত উনি 200-র অধিক বাচ্চা প্রসবের ধাত্রী ছিলেন। 14 জন সন্তানকে সে একা মানুষ করেছেন তিনি, এবং তার 14 সন্তান সহ ফেলে রেখে অন্যত্র চলে যাচ্ছেন। ছেলেরা বলে অনেক বছর ধরে তারা তাদের মায়ের ভেতর একটা অস্বাভাবিকতা লক্ষ্য করে আসছিলেন। সেটা হলো প্রায়শই গভীর রাতে তার মা বিড়বিড় করে একা একা কথা বলতেন। কথাগুলো এমন হলো, আরে তুই কেমন আছিস? বা এটা তোর ওই বাচ্চাটা না? না না বাবা, আমার কিছু লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে বাবা। শোন, তুই হুটহাট করে আসিস না, তোর বউ কই? না, আমি মরে গেলেও কাউকে কিছু বলবো না, তুই চিন্তা করিস না, ইত্যাদি। এসব কথাই হতো বিহারি ভাষায়। তার ছেলেমেয়েরা ভাবতো মায়ের বয়স হয়েছে তাই এমনি বিড়বিড় করেন। তবে সব ছেলেমেয়েরা বুড়ির কথার প্রতি উত্তরে এক ধরনের ফিসফিস শব্দও শুনত। এটা কেউ কাউকে বলতো না, আর কেউ মাকে এটা জিজ্ঞেসও করেনি কোনোদিন, মা তুমি কার সাথে কথা বলো, যদি মা কষ্ট পান। এই ভেবে ছেলেমেয়েরা যদি ভাবেন যে ছেলেমেয়েরা তাকে পাগল ভাবছে। সবাই এটাও ভেবেছিলেন ওই দিন নাতি নাতনিদের বলা গল্পটা মোটেও গল্প নয়, এটা যোগসূত্র হলো মায়ের সেই বিড়বিড় করে কথা বলা, মরে গেলেও বলবো না। এই ছিল ভূত এফএমে আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শাহ রায়হান, মৌলভীবাজার, সিলেট। তো এই ছিল ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না। আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকি, সামনে আমার এইচএসসি পরীক্ষা, তাই স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি মোহাম্মদ আশিকুজ্জামান ইমন, গ্রাম গাড়াডোব, থানা গাংনি, জেলা মেহেরপুর। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। এরপরে তিনি বলছেন, আমি মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুরের এইচএসসি 2য় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। অন্যদিকে আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। ভূত এফএম না শুনলে আমার শুক্রবার রাতের ঘুম হারাম হয়ে যায়। শুক্রবার সকাল হলে আমার আনন্দটা একটু বেড়ে যায়, কখন রাত হবে আর কখন ভূত এফএম শুনবো। আজ পর্যন্ত আমি যতগুলো এপিসোড শুনেছি, ভূত এফএম এ মেহেরপুর জেলার কোনো ঘটনা আমি শুনতে পাইনি। যদি আমি জানি না, আমার মনে নেই অবশ্য যে মেহেরপুর থেকে কোনো ঘটনা এসছে কিনা। হয়তো আমি প্রথম মেহেরপুর থেকে কোনো ঘটনা ভূত এফএম এ লিখছি, তিনি লিখেছেন। আমি যে ঘটনাটি শেয়ার করলাম সেটা একটা আনকমন, অতি বাস্তব ঘটনা যা কেড়ে নিয়েছে একটি নিষ্পাপ শিশুর প্রাণ। ভালো লাগলে পড়ে শোনাবেন, অনুরোধ রইল। আর না পড়ে শোনালে কোনো কিছু বলার নেই, শুধু অনুশোচনা থাকবে, অজানা হয়ে থাকবে এরকম ঘটনা যা বাস্তবে জীবনে ঘটে থাকে। আমি আগেই বলে রাখি, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, যে কারণে কোনো কুসংস্কারে বিশ্বাসী। যেহেতু আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তাই বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা মানুষের মতো জিন জাতিকেও সৃষ্টি করেছেন। এটাও বিশ্বাস করি যে তাদের মধ্যে ভালো খারাপ উভয়ই আছে। কিন্তু কোনো মানুষের ওপর যে এরা ভর করে বা কোনো মানুষের ক্ষতি করে, এগুলো আমি কখনো বিশ্বাস করি না। যাদের উপর জিন ভর করে হিসেবে মানুষজন বলে থাকে, যেটা আসলে তারা বিজ্ঞানের ভাষায় মেন্টাল পেশেন্ট। আমিও ঠিক তাই মনে করি। ঘটনাটা আমার বাবার কাছে শোনা, যে আমার দাদু, আমার পরিবার
ও আমার প্রতিবেশীর সাথে ঘটেছিল। আমার পরিবারের উপর নানাভাবে প্রভাব পড়েছে। যদিও আমি আমার দাদু আজ থেকে 6 বছর আগে পাড়ি দিয়েছে না ফেরার দেশে। আমার দাদু, আমার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের পাশে আমাদের গ্রাম। আমাদের বাড়ি থেকে আরো 3-4 কিলোমিটার অন্য এক গ্রামের মধ্য দিয়ে যেতে হয় অন্য আরেকটি গ্রাম, যেখানে আমার দাদু প্রায় 10 বিঘা জমি ছিল। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। সেবার নাকি অনেক ধান হয়েছিল জমিতে। ঠিক সন্ধ্যেবেলা, তখনকার দিনে গরুর গাড়িতে করে ফসল বহন করা হতো। লম্বা জমির ঠিক মাঝখানে একটা স্থানে হঠাৎ গরুর গাড়ি মাটিতে আটকে যায়। যদিও সেখানে কোনো কাদা বা পানি কিছুই ছিল না। অনেক কষ্টে টানাটানির ফলে গাড়ির চাকা মাটি থেকে বেরিয়ে এলো। স্বাভাবিকভাবে আমার দাদু সেদিন অনেক ক্লান্ত হয়ে পড়েন এবং বাড়ি চলে আসলেন, এবং ওই দিন রাতে স্বপ্ন দেখলেন কোনো এক অবয়ব তাকে বলছে, তোর জমিতে আমাদের বসবাস, গাড়িটি আমরাই টেনে ধরেছিলাম, আমাদের ওই স্থানে যেন কোনো চাষবাস করা না হয়। দাদু কাউকে না বলে ওই স্থানটা বাদ রেখে চাষ আবাদ করতেন। আমার বাবা নাকি অনেক ছোট ছিলেন, কিন্তু আমার 3 চাচা প্রত্যেকেরই ছিল প্রায় 20-30 বয়সের মধ্যে। তারা আমার দাদুকে জিজ্ঞাসা করলে দাদু তাদের সব কথা খুলে বলেন। এরপর যারা আমার দাদুকে স্বপ্নের কথা বলেছিল দাদু জমিতে ওই স্থান বাদ রেখে চাষ করাই হয়তো তারা দাদুর উপর কিছুটা খুশি হয়েছিলেন। এরপর হঠাৎ এক রাতে আমার দাদু আবারও স্বপ্নে দেখলেন এবং তাকে বলা হচ্ছে যে তোর জমিতে হাড়া হাড়া অলংকার আছে। এখানে হাড়া বলতে একটা বড় পাত্র, তো সেগুলোকে আমার দাদু তারা দিয়ে দেবে, আমার দাদুকে দিয়ে দিবে। তার বদলে চেয়েছিল 2টা সাদা কালো খাসি। মনে করতে পারলেন চাচাকে চেয়েছিলেন, মানে এর মানে হচ্ছে চাচাকে যাচ্ছেন তারা। এবং আমার দাদু এভাবে প্রায় প্রতি রাতে স্বপ্নে তারা হচ্ছে লোভ দেখাতে শুরু করলো। এবং আমার দাদু তখনকার দিনে প্রায় তার 100 বিঘা জমি ছিল, এলাকার মধ্যে নাম করা বিশিষ্ট একজন মানুষ, যে কারণে আমার দাদু রাজি হননি। দাদুর বিশ্বাস দাদুকে নানাভাবে তারা লোভ দেখাতেন এবং দাদু কোনো কিছুই নেননি বা চেষ্টাও করেননি। তখনকার দিনে মানুষের খুব খাবার কষ্ট ছিল, তাই অনেক দরিদ্র লোক রাতের বেলায় চুরি করতে বের হতো। শুনেছি আমাদের জমিতে একদিন আমার এলাকার কিছু মানুষ চুরি করতে গিয়েছিল। প্রায় মধ্যরাতে মাঠে তারা দূর থেকে দেখে আমার দাদু জমির ঠিক মাঝখানে লাঠি হাতে বসে আছে, যে কারণে চোরেরা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু আমার দাদু সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে হননি। তাহলে কে ছিল ওই অবয়বটা? কয়েকদিন পর আমার দাদু বাজার করতে গেছেন আমাদের গ্রামের হাটে। তখন নাকি সেই চোরেরা দাদুকে জিজ্ঞেস করেছে, আপনি মাঠে প্রতিদিন একা একা ফসল পাহারা দেন কিভাবে? আপনার ভয় করে না? আমার দাদু এ কথা শুনে অবাক হয়ে গেলেন। তবুও তিনি বললেন, কই, আমি তো বাড়িতেই থাকি রাতে। তাহলে কে সেখানে আমার দাদুরা রূপ ধরে বসে থাকে? আবারও ওই রাতে দাদু স্বপ্ন দেখলেন, দাদুকে বলা হচ্ছে তোর জমির ফসলের কোনো ক্ষতি হতে আমরা দেব না। এভাবেই চলতে থাকে কিছুদিন। আমাদের বাড়ির পাশের কিছু লোক তালের ব্যবসা করত। তারা খুব ভোরে ঘুম থেকে উঠে তাল কাটতে যেত এবং একদিন খুব ভোরে তারা ফজরের নামাজ পড়ে বেরিয়েছে তাল কাটার উদ্দেশ্যে। গন্তব্য আমাদের ওই জমির পাশের তাল গাছ। তারা যখনই জমির আল ধরে হাঁটতে শুরু করেছে, ঠিক তখনই লক্ষ্য করলো কিছু লোক জমির ওপরে নামাজ পড়ছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছে বাতাসের মধ্য দিয়ে। প্রথমত তারা ভয় পেল। এরপর যা দেখলো, লোক দুটি ভয় পাবে বলে তারা মানুষের রূপ নিয়ে তাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। এই সকল কথা তারা বাড়ি ফিরে আমার দাদু ও বাড়ির সকলের সাথে আলোচনা করলো। এই নিয়ে সকলে একটা দ্বিধার মধ্যে পড়ে গেল, কি হচ্ছে এসব। এরপর প্রায়শই আমার দাদুকে স্বপ্নে দেখানো হতো। তারা বলতো ওই জমিতে যা ফসল হবে তার থেকে মাত্র 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম মসজিদে দান করবি, অথবা ওই পরিমাণ ফসল বিক্রি করে যা টাকা পাবি তাই দান করবি। তারপর থেকে আমার দাদু, আমার বড় বাবা, চাচা, ফুপু সকলেই ওই জমির ফসলের 2.5 কেজি রেখে দিয়ে বাকিটা অন্যান্য কাজে লাগাই দিত। কিন্তু আমার জন্মের 2 বছর পর 2003 সালে দাদু পরীক্ষা করার জন্য জমিতে কিছু দান করেন। সেবার ঘটল এক আশ্চর্য ঘটনা। আমার দাদুর 2 পা পড়ে গেল, অর্থাৎ তিনি খোড়া হয়ে গেলেন। কোনো চিকিৎসায় লাভ হয়নি। এরপর তিনি কখনো হাঁটাচলা করতে পারেননি। তখন সংসারের হাল ধরতে হয়েছিল আমার বড় চাচাকে। আমার বড় চাচা ছিলেন একটু বেশি চালাক প্রকৃতির। তিনি মাঠে যে স্থানটা বাদ রেখে চাষ করা হয় ওই স্থানে ট্রাক্টর দিয়ে খুঁড়ে ফেললেন। এর মধ্যে তার কাছে খবর আসলো যে তার ছেলে খুব অসুস্থ। তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার ছেলে মারা গেছে। তৎক্ষণাৎ একজন কবিরাজকে ডাকা হলো। তিনি বিভিন্ন কৌশলে প্রায় মারা গেছে, তিনি বিভিন্ন কৌশলে রোগীকে সুস্থ করলেন এবং সুস্থ করে ফেললেন। কিন্তু তারপরেও আমার বড় চাচা থামেননি। বিভিন্ন ভাবে জমির মাঝখানের স্থানটির ক্ষতি করেছেন এবং বিভিন্ন ভাবে মাটির ক্ষতি করেছেন, যা তা বলার নাই। যতবার ক্ষতি করার চেষ্টা করেছেন ততবারই তার কোনো না কোনো ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি কখনোই মাঠে যে ক্ষমা চান। বলে রাখি, মাঠে জমিতে যে একটা আগরবাতি জ্বালিয়ে সূরা কালাম পড়লে নাকি স্বপ্নে কথা বল, মানে স্বপ্নে জবাব আসতো বা কথা হতো স্বপ্নের মধ্যে।
এসবের কিছুই তিনি কখনো করেন, যার ফলাফল হয়েছে খুব খারাপ। গত বছর জুলাই মাসের প্রথম দিকের ঘটনা। আমার বড় চাচা নাতনি সাফিয়া, 4 বছর বয়স, খুবই চঞ্চল প্রকৃতির, খেলাধুলা করতো সারাদিন, বাড়ির সকলেই তাকে নিয়ে মেতে থাকতো। কিন্তু হঠাৎ একদিন গোসল করতে গিয়ে টিউবওয়েলের পাড়ে পড়ে গিয়ে শরীরে প্রচন্ড পেছনের দিকটা বিশেষ করে একটা ক্ষত তৈরি হয়, যা থেকে ইনফেকশন তৈরি হয় এবং কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করেও কোনো অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো লাভ হয়নি। হাসপাতালে ভালো চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদরে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে পাওয়া যায় ব্লাড ক্যান্সার, কিন্তু আমাদের পরিবারের কাউকে জানানো হয়নি। রিপোর্টটিও কাউকে ভালো করে না দেখিয়ে আবারও রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে তাকে ট্রান্সফার করা হয়, সেখানেও ধরা পড়ে ব্লাড ক্যান্সার। সকলের মন খারাপ, মেয়ের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার বলে আল্লাহর উপর ভরসা রাখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ধীরে ধীরে রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। হসপিটাল থেকে কিছু করতে পারবে না বলে তারা তা ছেড়ে দেয়। বাড়ি নিয়ে আসার পর মেয়ে নানা রকম আবদার করতে থাকে, পরিবারের সবাই সকল আবদার মেটানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ওদিকে আমার বড় চাচা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন, তিনি মাঝে মাঝে সেই জমিতে যে হয়তো ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু তখন আর কোনো লাভ হয়নি। এ কথা আজও কাউকে তিনি বলেননি যে মাঠে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। হঠাৎ গত বছর 15 ডিসেম্বর শুক্রবার মেয়েটি মারা গেল। মারা যাওয়ার আগেও মেয়ের পুরোপুরি জ্ঞান ছিল, সকলের কাছে দোয়া চাইলো আর বললো আমি শুক্রবারে চলে যাব। অনেকে খুব কান্নাকাটি করতে লাগলো, বুঝতেই পারছেন মরা বাড়িতে যা হয়। এরপর মেয়েটির স্বপ্নে বাড়ির লোকজনকে দেখায় আমি ভালো আছি, আমি আবার ফিরে আসবো, কিন্তু আমার মায়ের কোলে না, আমার ফুপুর কোলে। সকলেই সন্দেহ করলো আমার বড় চাচার কুকর্মের জন্য মেয়েটি মারা গেল। কিন্তু আমার চাচাকে সরাসরি কেউ বললে প্রচন্ড রেগে যান এবং অনেক সময় খুব বড় আকারে ঝামেলা হয়। গত 1 মাস আগে যে মেয়েটি মারা গিয়েছিল তার ফুপুর ডেলিভারি হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। পাড়া প্রতিবেশীরা বলেছে মেয়েটি দেখতে হুবহু সাফিয়ার মতো হয়েছে। ওদিকে সাফিয়ার মা, যিনি আমার ভাবি, তিনি প্রেগনেন্ট। সকলের কাছে দোয়া চাই আমার ভাবির সন্তান যেন ভালো হয়, ভালো থাকে। আল্লাহ মাফ করুন আমার বড় চাচাকে, হয়তো খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, পড়তে অসুবিধা হলে ক্ষমা করে দেবেন প্লিজ। আসলে গল্পটা লিখতে গিয়ে অনেকবার কেঁদে ফেলেছি। খুব খারাপ তখনই লাগে যখন আপন কেউ হারিয়ে যায়, শেষ হয়ে যায়, তাকে নিয়ে বোনার শত স্বপ্ন। এটা ছিল আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম এবং আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে পুরো ঘটনাটাই। Boot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। তো যাই হোক, আমাদের আজকের যে প্রথম ঘটনাটি, সেই ঘটনাটি বরাবরের মতো আজকেও ইমেইল একটা পড়বো এবং সেই ইমেইলের একটা ঘটনা, সেই ঘটনাটি আপনাদের শোনাবো। আজকে আমাদের কিছু অডিও ক্লিপ থাকবে, যে অডিও ক্লিপের ঘটনা আপনারা শুনতে পারবেন। সেই সাথে আমাদের যারা অতিথি আছেন সেই অতিথি সম্পর্কেও জানতে পারবেন।